প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদেরকে হিসাব বিজ্ঞানের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আজকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের শিরোনাম হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন বা ক্যাপিটাল অফ জয়েন্ট স্টক কোম্পানি। আমি পাঠদানটিকে 3 ভাগে বিভাজন করব। প্রথমে থিওরি নিয়ে আলোচনা করব, দ্বিতীয় অংশে অঙ্ক করার নিয়মাবলী এবং শেষ অংশে একটি উদাহরণের মাধ্যমে পরিপূর্ণভাবে এই অধ্যায় সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা জানব যৌথ মূলধনী কোম্পানি কি। তোমরা ব্যবস্থাপনা বিষয়ে যখন পড়ো তখন নিশ্চয় জেনেছ 3 ধরনের কারবার সংগঠনের কথা: এক মালিকানা কারবার, অংশীদারি কারবার এবং যৌথ মূলধনী কোম্পানি। এই যৌথ মূলধনী কোম্পানি কি? যৌথ মূলধনী কোম্পানি হচ্ছে আইন সৃষ্ট ও সম্মিলিত মূলধন পুষ্ট, অর্থাৎ অনেকে মিলে যৌথভাবে এখানে মূলধন বিনিয়োগ করে কৃত্রিম ব্যক্তিসত্তা ও চিরন্তন অস্তিত্ব বিশিষ্ট বৃহদায়তনের ব্যবসায়িক প্রতিষ্ঠানকে আমরা যৌথ মূলধনী কোম্পানি বলে থাকি। অর্থাৎ এর কতগুলো সুনির্দিষ্ট বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি। এটি আইনের দ্বারা সৃষ্ট একটি কৃত্রিম ব্যক্তিসত্তা আছে, অর্থাৎ রক্ত মাংসের মানুষ না হলেও সে একটি পৃথক এন্টিটি বা সত্তা আছে, যার কারণে সে নিজ নামে সিল ব্যবহার করতে পারে, মামলা দায়ের করতে পারে, অর্থাৎ তার একটি সত্তা, পৃথক সত্তা আছে এবং এটি চিরন্তন অস্তিত্ব বিশিষ্ট। এই কারণে বলা হয় কারণ এর মালিকরা মারা গেলেও কোম্পানির কিন্তু বিলোপ সাধন ঘটবে না, এজন্য এটাকে আমরা বলি চিরন্তন অস্তিত্ব বিশিষ্ট। এবং এখানে অনেকে মিলেই মূলধন বিনিয়োগ করে বলে আমরা এটাকে বলি সম্মিলিত মূলধন পুষ্ট। এই হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি। এখন আমরা যৌথ মূলধনীর শ্রেণী বিভাগ সম্পর্কে জানবো। যৌথ মূলধনী কোম্পানির যৌথ মূলধনী কোম্পানিকে নানান দৃষ্টিকোণ থেকে বিভিন্নভাবে বিভাজন করা যায়, তবে আমরা এখানে প্রধানত 2 ধরনের যৌথ মূলধনী কোম্পানি সম্পর্কে জানব। এক হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং আরেকটি হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। যদিও আমাদের যে সিলেবাস সেখানে কিন্তু মূলত আমাদেরকে যৌথ মূলধনী কোম্পানি বলতে বোঝানো হয়েছে পাবলিক লিমিটেড কোম্পানিকে। এখন প্রাইভেট লিমিটেড কোম্পানি কি, পাবলিক লিমিটেড কোম্পানি কি? প্রাইভেট লিমিটেড কোম্পানি হচ্ছে এমন ধরনের যৌথ মূলধনী কোম্পানি যার নামের শেষে অবশ্যই প্রাইভেট কথাটা লেখা বাধ্যতামূলক এবং যে কোম্পানির শেয়ার কিংবা ঋণপত্র অবাধে হস্তান্তরযোগ্য নয়, যে কোম্পানির শেয়ার কিংবা ঋণপত্র বিক্রয়ের জন্য জনসাধারণকে প্রচারপত্র বিলিকরণের মাধ্যমে আমন্ত্রণ জানাতে পারে না, তাকে আমরা বলবো প্রাইভেট লিমিটেড কোম্পানি। আর পাবলিক লিমিটেড কোম্পানি হচ্ছে যেই কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য এবং যেই কোম্পানির শেয়ার কিংবা ঋণপত্র বিক্রির জন্য বিবরণপত্র বা প্রচারপত্র বিলির মাধ্যমে জনসাধারণকে আমন্ত্রণ জানাতে পারে এবং যেই কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা হবে 7 জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা হতে পারবে অনির্ধারিত বা অনির্দিষ্ট শেয়ার দ্বারা সীমাবদ্ধ। কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে
সদস্য সংখ্যা হতে পারবে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 50 জন। এই হচ্ছে মোটামুটিভাবে আমরা জানলাম প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানি সম্পর্কে। এবার আমরা জানব কোম্পানির কয়েকটি গুরুত্বপূর্ণ দলিল সম্পর্কে। প্রথমটি হচ্ছে স্মারকলিপি বা মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। এটির আরেকটি নাম আছে, সেটি হচ্ছে পরিমেল বন্ধ। এই স্মারকলিপি বা পরিমেল বন্ধ হচ্ছে কোম্পানির মূল দলিল বা সংবিধান। এখানে কি উল্লেখ থাকে? এখানে উল্লেখ থাকে কোম্পানির নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধন ইত্যাদি। এবং স্মারকলিপিতে উল্লেখ নাই বা ক্ষমতা দেওয়া হয় না এমন কোনো কাজ কোম্পানি করতে পারে না। অর্থাৎ স্মারকলিপি দ্বারা কোম্পানি ক্ষমতা বা আওতা নির্ণীত হয়। দ্বিতীয় যে দলিলটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে পরিমেল নিয়মাবলী। পরিমেল নিয়মাবলী কি? পরিমেল নিয়মাবলী হচ্ছে কোম্পানির দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল। এটাকে আমরা ইংরেজিতে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন বলে থাকি। আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনের আরেকটি বিকল্প নাম আছে, সেটি হচ্ছে সংঘবিধি। এটাকে সংঘবিধিও বলা হয়ে থাকে। এখানে কি উল্লেখ করা থাকে? অর্থাৎ এই দলিলটিতে কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত যাবতীয় বিষয়, দৈনন্দিন কার্যাবলী কিভাবে পরিচালিত হবে সেই বিষয়গুলো এখানে উল্লেখ থাকে। এখানে উল্লেখ থাকে পরিচালকের নাম, ঠিকানা, কোম্পানির ঋণ গ্রহণের ক্ষমতা, লভ্যাংশ ঘোষণার নিয়মাবলী, হিসাব রক্ষণ এবং নিরীক্ষা পদ্ধতি ইত্যাদি বিষয়গুলো এই পরিমেল নিয়মাবলীতে উল্লেখ থাকে। এবার আমরা জানব বিবরণপত্র সম্পর্কে। বিবরণপত্র হচ্ছে সেই দলিল যার মাধ্যমে কোম্পানি জনসাধারণকে শেয়ার কিংবা ঋণপত্র ক্রয়ের আহ্বান জানায়। অর্থাৎ যে দলিলের মাধ্যমে পাবলিক লিমিটেড কোম্পানি জনসাধারণকে শেয়ার বা ঋণপত্র ক্রয়ের আহ্বান জানায় তাই হচ্ছে বিবরণপত্র। এখানে একটা জিনিস খেয়াল করবা, বিবরণপত্র শুধু পাবলিক লিমিটেড কোম্পানি প্রচার করতে পারে, প্রাইভেট লিমিটেড কোম্পানি কিন্তু বিবরণপত্র প্রচার করতে পারে না। তাহলে আমরা এটাও একটা পার্থক্য বলতে পারি, প্রাইভেট লিমিটেড কোম্পানি বিবরণপত্র প্রচার করতে পারে না, পাবলিক লিমিটেড কোম্পানি বিবরণপত্র প্রচার করতে পারে। এবার আমরা জানবো শেয়ার মূলধনের শ্রেণীবিভাগ। আমাদের অধ্যায়ের নামই হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন। এখন মূলধন বলতে এখানে শেয়ার মূলধনকেই বোঝানো হচ্ছে। এবং শেয়ার মূলধন নানান ধরনের হতে পারে। আমরা এখানে প্রধানত 3 ধরনের শেয়ার মূলধন নিয়ে আলোচনা করব। প্রথমত হচ্ছে অনুমোদিত বা নিবন্ধিত মূলধন। অনুমোদিত বা নিবন্ধিত মূলধন কি? আমি আগেই যে বলছিলাম যে কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিলটি হচ্ছে স্মারকলিপি, এবং এই স্মারকলিপিতে যে মূলধনের কথা উল্লেখ থাকবে, যে পরিমাণ মূলধন সংগ্রহের অধিকার নিয়ে কোম্পানি নিবন্ধিত হয়, সেই মূলধনকে অনুমোদিত বা নিবন্ধিত মূলধন বলে। ইংরেজিতে অথরাইজড ক্যাপিটাল। অর্থাৎ এই পরিমাণ মূলধনের বেশি মূলধন সংগ্রহের ক্ষমতা কোম্পানির থাকে না। এবার আমরা আলোচনা করব ইস্যুকৃত মূলধন সম্পর্কে। ইস্যুকৃত মূলধন হচ্ছে নিবন্ধিত বা অনুমোদিত মূলধনের একটি অংশ, যেই পরিমাণ শেয়ার বিক্রির মাধ্যমে কোম্পানি মূলধন সংগ্রহের জন্য বিবরণপত্র প্রচার করে সেটাকে বলা হয় ইস্যুকৃত মূলধন। অর্থাৎ ইস্যুকৃত মূলধনটা অনুমোদিত মূলধনেরই একটি অংশ। অতএব ইস্যুকৃত মূলধন কখনো অনুমোদিত মূলধনের বেশি হতে পারবে না, কিন্তু সমান হওয়া সম্ভব। আর বিলিখিত মূলধন হচ্ছে ইস্যুকৃত মূলধনের একটি অংশ। অর্থাৎ কোম্পানি যেই পরিমাণ শেয়ার বিক্রি করার জন্য বিবরণপত্র বা প্রচারপত্র বিলির মাধ্যমে জনসাধারণকে আহ্বান জানায় এবং জনসাধারণ শেয়ার ক্রয়ের জন্য আবেদন করে, কোম্পানি
জনসাধারণ যদি যে পরিমাণ বিক্রি করতে চায় কোম্পানি সেই পরিমাণ শেয়ারের জন্যই আবেদন করে, তাহলে আমরা বলবো বিলিখিত মূলধন আর স্বীকৃত মূলধন সমান। কিন্তু যদি জনসাধারণ কম পরিমাণ শেয়ারের জন্য আবেদনপত্র জমা দেয়, তাহলে সেক্ষেত্রে বিলিখিত মূলধন হবে স্বীকৃত মূলধনের চেয়ে কম, অর্থাৎ বিলিখিত মূলধনটি স্বীকৃত মূলধনেরই একটি অংশ। অর্থাৎ কোম্পানি যে পরিমাণ শেয়ার জনসাধারণের নিকট বিলি বা বন্টন করে সেই মূলধনটাকে আমরা বলবো বিলিখিত মূলধন। একটি উদাহরণের মাধ্যমে আমি এই 3 প্রকার মূলধনকে বোঝানোর চেষ্টা করব। ধরে নাও কোম্পানির 10,000 শেয়ারে বিভক্ত 10 টাকা মূল্যের 1 লক্ষ টাকা অনুমোদিত মূলধন সংগ্রহের অধিকার নিয়ে নিবন্ধিত হল। অতএব কোম্পানির অনুমোদিত বা নিবন্ধিত মূলধন হচ্ছে 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা, প্রতিটি শেয়ারের মূল্য 10 টাকা, মোট শেয়ার হচ্ছে 10,000, তাহলে 1 লক্ষ টাকা তার অনুমোদিত মূলধন। তাহলে স্বীকৃত মূলধন ধরে নিলাম, কোম্পানি সিদ্ধান্ত নিল এই 10,000 শেয়ার মধ্য থেকে 7,000 শেয়ার বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহ করবে। তাহলে 7,000 গুণ 10 অর্থাৎ 70,000 টাকা হবে কোম্পানির স্বীকৃত মূলধন। এবং আমরা যদি ধরে নিই যে পরিমাণ শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি, সে এক সমপরিমাণ শেয়ারের জন্য আবেদনপত্র পেয়েছে এবং বিলি করেছে, ফলে বিলিখিত মূলধন হবে স্বীকৃত মূলধনেরই সমান, অর্থাৎ 70,000 টাকা। 7,000 শেয়ার, প্রতিটি 10 টাকা মূল্যের 70,000 টাকা। এবারে আমরা জানব শেয়ার এবং এর শ্রেণী বিভাগ সম্পর্কে। শেয়ার কি? শেয়ার হচ্ছে কোম্পানির মূলধনের একক, অর্থাৎ কোম্পানির মোট মূলধনকে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে সমান অংশে বিভাজন করা হয়। এ ধরনের প্রত্যেকটি অংশের নামই হচ্ছে এক একটি শেয়ার। কোম্পানির মূলধন 1 লাখ টাকা ধরে নিলাম, তাহলে তাকে যদি 10,000 ভাগ করা হয়, তাহলে সমান অংশে যদি ভাগ করি, প্রত্যেকটা অংশের মূল্য হবে 10 টাকা, এবং এই 10 টাকার মূল্যের একটি অংশের নামই হবে এক একটি শেয়ার। এখানে একটি বিষয় প্রসঙ্গক্রমে বলে রাখি, এক সময় নানান মূল্যের শেয়ারের প্রচলন ছিল, কিন্তু বর্তমানে প্রচলিত আইন অনুযায়ী বাংলাদেশে সকল কোম্পানির শেয়ারের আঙ্কিক মূল্য হচ্ছে 10 টাকা। প্রত্যেকটি শেয়ারের মূল্য 10 টাকা। শেয়ারকে নানানভাবে বিভাজন করা যায়, তবে আমরা আমাদের আলোচনাটা 2 প্রকার শেয়ারের মধ্যেই সীমাবদ্ধ রাখবো। প্রথমটি হচ্ছে সাধারণ শেয়ার, আর একটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার। সাধারণ শেয়ার কাকে বলে? যে শেয়ারের মালিকরা কোম্পানির মূল মালিক, অর্থাৎ যে শেয়ারের মালিকরা কোম্পানির পরিচালনায় অংশগ্রহণ করতে পারে, ভোট প্রদান করতে পারে, তবে মূলধন ফেরত প্রাপ্তির ক্ষেত্রে কিংবা লভ্যাংশ প্রাপ্তির ক্ষেত্রে সাধারণ অধিকার ভোগ করে। অর্থাৎ কোম্পানি যদি কোনো কারণে বিলোপ সাধন ঘটে, তাহলে মূলধন ফেরত প্রাপ্তিতে সে সবাইকে দেওয়ার পর যদি অবশিষ্ট থাকে, তবেই সে তার মূলধন ফেরত পাবে, অন্যথায় পাবে না। এবং লাভ বন্টনের ক্ষেত্রে সবাইকে লাভ দেওয়ার পর যদি অবশিষ্ট থাকে, সেই অবশিষ্ট লভ্যাংশই তারা ভোগ করবে। এই জন্য এটাকে বলা হচ্ছে সাধারণ শেয়ার, অর্থাৎ সাধারণ অধিকার ভোগ করে, জন্য সাধারণ শেয়ার। কিন্তু এই শেয়ারের মালিকরা হচ্ছে কোম্পানির মূল মালিক, এবং এরা কোম্পানি পরিচালনায় অংশগ্রহণ করে, অর্থাৎ পরিচালক নির্বাচিত হয়ে কোম্পানি পরিচালনায় অংশগ্রহণ করতে পারে এবং ভোট প্রদান করতে পারে। এবং অগ্রাধিকার শেয়ার হচ্ছে যে শেয়ারের মালিকরা অগ্রাধিকার ভোগ করে। কিসের ক্ষেত্রে অগ্রাধিকার ভোগ করে? কোম্পানির যদি বিলোপ সাধন ঘটে, মূলধন ফেরত প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার ভোগ করবে, লভ্যাংশ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার, অর্থাৎ সাধারণ শেয়ার মালিকদেরকে লভ্যাংশ প্রদানের পূর্বে এই শেয়ারের মালিকদেরকে লভ্যাংশ প্রদান করা হয় বলে এটি হচ্ছে অগ্রাধিকার শেয়ার। এবং আরেকটি বিষয়, সাধারণ শেয়ারের মালিকরা নির্দিষ্ট হারে লভ্যাংশ পেয়ে থাকে না। বেশি লাভ হলে বেশি হারে লভ্যাংশ পেতে পারে, আবার ক্ষতি হলে লভ্যাংশ পাবে না, ক্ষতি ভোগ করতে হবে। অগ্রাধিকার শেয়ার মালিকরা নির্দিষ্ট হারে লভ্যাংশ ভোগ করে। বেশি লাভ করলে বেশি লাভ পাবে এমন না, নির্দিষ্ট হারে লভ্যাংশ পেয়ে থাকবে।
এবার প্রসঙ্গক্রমে আর দুটি বিষয়কে আমি এখানে আলোচনায় রাখতে চাচ্ছি। একটা হচ্ছে স্টক। যদিও স্টক বিষয়টা একটু বিতর্কিত, কারণ তোমরা শুনে থাকবা স্টক মার্কেট, ঢাকা স্টক মার্কেট, চট্টগ্রাম স্টক মার্কেট, বাংলা করলে ঢাকা শেয়ার বাজার, চট্টগ্রাম শেয়ার বাজার। তাহলে একটা কনফিউশন তৈরি হয় শেয়ার এবং স্টক এক জিনিস কিনা। আসলে আমেরিকান ইংরেজিতে অর্থাৎ আমেরিকান টার্মিনোলজিতে শেয়ার এবং স্টকের মধ্যে বিভাজন করা হয় না, অর্থাৎ ইন্টারচেঞ্জেবলি একটা একটার পরিবর্তে ব্যবহারযোগ্য, অর্থাৎ শেয়ারের জায়গায় স্টক বলা যায়, স্টকের জায়গায় শেয়ার বলা যায়। এই দৃষ্টিকোণ থেকে বলে শেয়ার আর স্টকের মধ্যে কোনো পার্থক্য নাই। আবার ব্রিটিশ টার্মিনোলজি চিন্তা করে এখানে শেয়ার এবং স্টকের মধ্যে পার্থক্য। আমি ওই বিস্তারিত আলোচনা যাচ্ছি না, সাধারণভাবে বলবো যে স্টক হচ্ছে কোম্পানির পূর্ণ মূল্যে আদায়কৃত মূলধনের একটি অংশ, অর্থাৎ স্টকে নির্দিষ্ট কোনো আঙ্কিক মূল্য থাকে না, এর কোনো সিরিয়াল নাম্বার থাকে না, হ্যাঁ, এটার বিভিন্ন মূল্যের হতে পারে, কিন্তু শেয়ারের নির্দিষ্ট সিরিয়াল নাম্বার থাকবে, আঙ্কিক মূল্য থাকবে। এইটুকু পার্থক্য আমাদের জানলে চলবে। তবে আবারও বলি যে এটি একটি বিতর্কিত বিষয়। আমেরিকান টার্মিনোলজিতে বলি শেয়ার এবং স্টককে বিভাজন করা হয় না, পার্থক্য করা হয় না, দুটাকে ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করা যায়। আর ঋণপত্র হচ্ছে এক ধরনের দলিল, যেই দলিল কোম্পানির নামাঙ্কিত বা সিল দ্বারা সিল সহ যেই দলিলের মাধ্যমে কোম্পানি ঋণ গ্রহণ করে এবং প্রতিশ্রুতি দেয় নির্দিষ্ট সময় অন্তর ঋণকৃত মূলধন ফেরত প্রদানের এবং নির্দিষ্ট হারে সুদ প্রদানের প্রতিশ্রুতি দেয়, সেই দলিলটাকে আমরা বলি ঋণপত্র। অর্থাৎ শেয়ার এবং ঋণপত্রের মধ্যে মৌলিক পার্থক্যটা হচ্ছে যিনি শেয়ার কিনবেন তিনি শেয়ারের মালিকানা পাবেন, অর্থাৎ কোম্পানির মালিকানা পাবেন, কিন্তু ঋণপত্র ক্রয় করলে ঋণপত্রের মালিক কোম্পানির মালিক হবে না, কোম্পানির ঋণদাতা হবে। এই আরো কয়েকটি বিষয় আমাদেরকে জানতে হবে। প্রথম আসা যাক অভিহিত মূল্য। অভিহিত মূল্য কি? অভিহিত মূল্য বা আঙ্কিক মূল্য, এটাকে ইংরেজিতে আমরা বলি ফেস ভ্যালু, অর্থাৎ প্রত্যেকটি শেয়ারের একটি নির্দিষ্ট মূল্য উল্লেখ করা থাকে তার গায়ে। যদিও বর্তমানে কাগজে কোনো শেয়ার নাই, ইলেকট্রনিক শেয়ার, তবুও তাত্ত্বিকভাবে প্রত্যেক শেয়ারের একটি আঙ্কিক মূল্য বা লিখিত মূল্য থাকে, সেই মূল্যটাকে আমরা বলি অভিহিত মূল্য। আগেই বলছি বাংলাদেশে বর্তমান প্রচলিত আইন অনুযায়ী প্রত্যেকটি শেয়ারের অভিহিত মূল্য হচ্ছে 10 টাকা। শেয়ার ইস্যু প্রায় সময় আমরা ব্যবহার করি শেয়ার ইস্যু। এই শেয়ার ইস্যু বলতে এখানে কি বলি? শেয়ার ইস্যু বলতে এখানে ইস্যু শব্দের এখানে মিনিংটা হচ্ছে বিক্রয়, অর্থাৎ শেয়ার বিক্রয়টাকে আমরা বলছি শেয়ার ইস্যু। অর্থাৎ কোম্পানি তার অর্থ সংগ্রহের জন্য যদি শেয়ার বিক্রয় করে তখন সেই কার্যক্রমটাকে আমরা বলি শেয়ার ইস্যু। অর্থাৎ কোম্পানির অর্থায়নের অন্যতম প্রধান উৎস হচ্ছে শেয়ার, এবং এই শেয়ার বিক্রয় করাটাকে আমরা বলছি শেয়ার ইস্যু। শেয়ার ইস্যু তিনভাবে হতে পারে। আমি আগেই বলছি প্রত্যেক শেয়ারের একটা আঙ্কিক মূল্য থাকে, যেটাকে আমরা বলছি অভিহিত মূল্য। কোম্পানি চাইলে এই অভিহিত মূল্যের চেয়ে বেশি মূল্যে কিংবা কম মূল্যে কিংবা সমান মূল্যে শেয়ার বিক্রি করতে পারে। যদি কোম্পানি 10 টাকা বা অভিহিত মূল্যে শেয়ার বিক্রি করে তখন সেটাকে আমরা বলবো সমহারে শেয়ার ইস্যু। অর্থাৎ 10 টাকার শেয়ার যদি 10 টাকা দামেই বিক্রি করে তখন সেটা হবে সমহারে শেয়ার ইস্যু। আর যদি কোম্পানি 10 টাকার শেয়ার 12 টাকায় বিক্রি করে, অর্থাৎ 2 টাকা বেশি মূল্যে বিক্রি করে, তখন সেটাকে বলা হবে অধিহারে শেয়ার ইস্যু। অধিহার 10 টাকার চেয়ে 2 টাকা যে বেশি মূল্যে বিক্রি করে এই 2 টাকাকে বলা হবে অধিহার, ইংরেজিতে এটাকে বলা প্রিমিয়াম। এই অধিহার হচ্ছে কোম্পানির জন্য একটি মূলধন জাতীয় আয়, কোম্পানির একটি মূলধন জাতীয় আয়। আর অবহারে শেয়ার যদি ইস্যু করে, অর্থাৎ কোম্পানির যে অভিহিত মূল্য শেয়ারের, সেই শেয়ারের অভিহিত মূল্যের চেয়ে যদি কম মূল্যে শেয়ার বিক্রি করে তখন সেটাকে বলা হবে অবহার শেয়ার ইস্যু। এবং একটা 10 টাকা মূল্যের শেয়ারকে যদি আমরা
9 টাকায় বিক্রি করি, 1 টাকা যে কম মূল্য পাওয়া গেল সেই 1 টাকাকে বলা হবে অবহার। অবহার হচ্ছে অধিহারের বিপরীত, অর্থাৎ এটি হচ্ছে কোম্পানির একটি মূলধন জাতীয় ক্ষতি। অধিহার মূলধন জাতীয় লাভ, অবহার হচ্ছে মূলধন জাতীয় ক্ষতি। এখানে একটি বিষয় তোমাদের মনে রাখতে হবে, অধিহার এর পরিমাণের কোনো সুনির্দিষ্ট পরিমাণ বলা নাই, কিন্তু অবহারের ক্ষেত্রে নির্দিষ্ট সীমা আছে, অর্থাৎ কোম্পানির শেয়ারের অভিহিত মূল্যের 10% বেশি হতে পারবে না। অবহার কোম্পানির শেয়ারের মূল্যের 10% বেশি হতে পারবে না, কিন্তু অধিহারের এরকম সুনির্দিষ্ট কোনো সীমা নাই। এবার আমরা জানব প্রাথমিক খরচ কি। তোমরা ইতিমধ্যে জেনেছ যে একটি কোম্পানি বৃহদায়তনের একটি হয়ে থাকে কোম্পানি সাধারণত, এবং এর গঠন প্রণালীটাও অনেক জটিল। এই গঠন করতে গিয়ে নানান ধরনের দলিল তৈরি করতে হয়, বিশেষজ্ঞদের মতামত হয়, আইনজ্ঞদের পরামর্শ নিতে হয়, এবং স্টাম্প ক্রয় করতে হয়, একাধিকবার মিটিং সিটিং করতে হয়, ফলে বড় ধরনের একটি অর্থ ব্যয় ঘটে। অর্থাৎ একটি কোম্পানি গঠন করতে গিয়ে অনেক টাকা প্রথম অবস্থায় খরচ হয়ে যায়। এই সব খরচের সমষ্টিকে আমরা একসাথে বলি প্রাথমিক খরচ। যদিও এটি খরচ, কিন্তু এটি সম্পদের মর্যাদা পায়, এজন্য আমরা এটাকে বলি অলিক সম্পদ। খরচ কিন্তু মর্যাদা পায় সম্পদের, ডেবিট ব্যালেন্স বলে এটি সম্পদের মর্যাদা পায়, এজন্য এটাকে আমরা বলি একটি অলিক সম্পদ বা ভুয়া সম্পদ, ইংরেজিতে ফিকটিশিয়াস অ্যাসেট বলা হয়। এবার আমরা জানবো অবলেখকের দস্তুরি। অবলেখকের দস্তুরি, দস্তুরি মানে হচ্ছে কমিশন। অবলেখক কে? অবলেখক হচ্ছে কোম্পানি যে শেয়ার বিক্রি করবে কিংবা ঋণ পত্র বিক্রি করবে, এটাতে ফেরিওয়ালাকে দিয়ে রাস্তায় দাঁড় করাইয়ে অথবা ক্যানভাসারকে দিয়ে বিক্রি করানো যাবে না। এই জন্য সুনির্দিষ্ট ব্যক্তি আছে কিংবা প্রতিষ্ঠান আছে যারা এই ধরনের যৌথ মূলধনী কোম্পানির শেয়ার কিংবা ঋণপত্র বিক্রি করে দেওয়ার দায়িত্ব গ্রহণ করে থাকে। যারা যৌথ মূলধনী কোম্পানির শেয়ার কিংবা ঋণপত্র বিক্রির দায়িত্ব গ্রহণ করে থাকে তাদেরকে বলা হয় অবলেখক, এবং তারা এটা তো বিনা পয়সায় করবে না, নির্দিষ্ট কমিশনের বিনিময়ে করবে, এবং এই কমিশনটাকে বলা হচ্ছে অবলেখকের কমিশন বা দস্তুরি। এই অবলেখকের কমিশন বা দস্তুরিও সাধারণত আমরা বলবো প্রাথমিক খরচের একটি অংশ হতে পারে, অথবা পৃথকভাবে থাকতে পারে। এটিও অনেক ক্ষেত্রে আমরা অলিক সম্পদ বা মিথ্যা সম্পদ হিসাবে ট্রিট করব। আমার আলোচনার প্রথম অংশ শেষ করলাম। এবার আমরা এখানের অঙ্ক করার পদ্ধতি নিয়ে আলোচনা করব। অঙ্ক বলতে আমরা এখানে কি বুঝবো? আমি আগেই বলছি, শেয়ার ইস্যু মানে হচ্ছে শেয়ার বিক্রি করা। এই শেয়ার বিক্রি করতে গেলে একাধিক লেনদেন হবে, এই লেনদেনের জাওয়াদাগুলো কিভাবে করতে সেটা জানবো, এবং তাতে খতিয়ান করতে হবে আমাদের, এবং আমাদের আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্তপত্র তৈরি করতে। সাধারণত এই তিনটি জিনিসই এখানে করণীয় থাকে। একটা হচ্ছে জাবেদা, খতিয়ান বা শুধুমাত্র ব্যাংক হিসাব, এবং তৃতীয়ত হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্তপত্র। সাধারণত যে লেনদেনগুলো সংগঠিত হয় এই অধ্যায়ে, সেই লেনদেনগুলোর একটি সারাংশ আমি এখানে দাঁড় করানোর চেষ্টা করেছি। প্রথমত হচ্ছে শেয়ার বিক্রি করতে গেলে শেয়ার বিক্রি করব, নিয়ম হচ্ছে কি, এখানে শেয়ার বিক্রি বলতে কোন কোম্পানির শেয়ার? অবশ্যই আগেই বলছি আমি, এটা পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার। পাবলিক লিমিটেড কোম্পানি জনসাধারণের নিকট বিবরণপত্র প্রচার করবে যে আমরা এই কোম্পানি, তার পরিচয় তুলে ধরবে এবং তাকে শেয়ার করার জন্য আহ্বান জানাবে। জনগণ সে আহ্বান সাড়া দিয়ে আবেদনপত্র জমা দেবে, এবং আবেদনপত্রের সাথে শেয়ারের মূল্য বাবদ অর্থ জমা দেবে। অর্থাৎ প্রথম লেনদেনটি সংগঠিত হয় জনসাধারণের আবেদনপত্রের মাধ্যমে, যে টাকাটা জমা দেয় তার মাধ্যমে লেনদেন শুরু হয়। জনসাধারণ যখন শেয়ার করার জন্য আবেদনের টাকা জমা দেবে, তখন আমরা যে জাওয়াদা দিব সেটা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার মানি ডিপোজিট হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট হবে কেন? কারণ কোম্পানি টাকা পাচ্ছে, সম্পদ বৃদ্ধি পাচ্ছে, এই জন্য আমরা বলবো ব্যাংক সম্পদের বৃদ্ধি হচ্ছে ব্যাংক, এই জন্য আমরা বলবো ব্যাংক হিসাব
ডেবিট। এখন কি বাবদ পাচ্ছি টাকাটা পাচ্ছি শেয়ার মূলধন বাবদ। আমরা এখানে বলতে পারতাম ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট, কিন্তু শেয়ার মূলধনকে সরাসরি আমরা এখানে ক্রেডিট করতে পারছি না, কারণ আবেদনপত্র পাওয়ার পর সেখানে যাচাই বাছাই হবে, তারপর আমরা শেয়ার বিলি করতে পারবো। এই জন্য আপাতত সাময়িক প্রকৃতির একটা আমরা হিসাব তৈরি করি, যে হিসাবটার নাম দিলাম আমরা শেয়ার মানি ডিপোজিট হিসাব। আপাতত এই নামে টাকাটা জমা থাকবে। এই জন্য আমরা জামাটা দিচ্ছি ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার মানি ডিপোজিট হিসাব ক্রেডিট। এবার শেয়ারের টাকা জমা পেলাম, যাচাই বাছাই করব আবেদনপত্র, তারপর আমরা এই টাকাটা মূলধনে স্থানান্তর করব, অর্থাৎ আবেদনকারীর মধ্যে শেয়ার বন্টন করবো এবং টাকাটা মূলধন হিসাবে স্থানান্তর করবো। সাময়িকভাবে শেয়ার টাকাটা ছিল শেয়ার মানি ডিপোজিট হিসাবে, সেখান থেকে টাকাটা শেয়ার মূলধন হিসাবে চলে যাবে। সেজন্য আমরা যে জায়গাটা দিব সেটা হচ্ছে শেয়ার মানি ডিপোজিট হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। আচ্ছা, যদি আবেদনপত্র বেশি পাওয়া যায়, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম 7,000 শেয়ার বিক্রি করব, ধরে নিলাম জনসাধারণ 8,000 শেয়ারের জন্য আবেদনপত্র জমা দিল, তাহলে আমাদেরকে 1,000 শেয়ারের আবেদনপত্রের টাকা ফেরত দিতে হবে। তাহলে এই ফেরত দেওয়ার জন্য, অতিরিক্ত যে টাকাটা পেলাম সেই টাকা ফেরত দেওয়ার জন্য যে জামাটা হবে সেটা হচ্ছে শেয়ার আবেদনপত্র পাওয়ার যে জামাতা তার বিপরীত জামাতা, অর্থাৎ শেয়ার মানি ডিপোজিট হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। দেখো উল্টো, অতিরিক্ত আবেদনের টাকা আমরা ফেরত দিলাম। এবার শেয়ার বিক্রি করতে গিয়ে খরচ হতে পারে, যেমন আমি বলছিলাম অবলেখকের দস্তুরি একটা খরচ হতে পারে, তাহলে সেই খরচের জন্য কি জমাতে হবে? খরচ মানে ডেবিট আমরা জানি, এই জন্য শেয়ার ইস্যু খরচ ডেবিট, অথবা অবলেখক দস্তুর যদি হয় আমরা বলতে পারি অবলেখক দস্তুর হিসাব খরচ ডেবিট, আর টাকা চলে যাচ্ছে ব্যাংকে, টাকা কমবে, এই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট। আচ্ছা, এই যে জামাতাগুলো দিলাম এগুলো আমরা ধরে নিচ্ছি যে শেয়ার বিক্রি হচ্ছে সমহারে, অর্থাৎ 10 টাকার শেয়ার 10 টাকায় বিক্রি হচ্ছে, এটা ধরে নিয়েছি। যদি শেয়ার অভিহিত মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রি হয়, যেটাকে আমরা অধিহারে শেয়ার ইস্যু বলি, অধিহারে যদি শেয়ার ইস্যু হয় তাহলে যাওয়াতে কি হবে? তাহলে যাওয়াতে হবে শেয়ার মানি ডিপোজিট হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। অর্থাৎ এটা হচ্ছে স্থানান্তরের যাওয়াটা। শেয়ার মানি ডিপোজিট হিসাব একটা সাময়িক প্রকৃতি হিসাব, যেখানে টাকাটা জমা ছিল সেই টাকাটা থেকে মূলধন হিসাবে টাকাটা স্থানান্তর করব। এখানে আমরা যখন সমহারে শেয়ার বিক্রি করছিলাম তখন যাওয়া দিয়েছিলাম শেয়ার মানি ডিপোজিট হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, কিন্তু এখন এই টাকার মধ্যে অধিহারের টাকাও আছে। টাকাটা তো শেয়ার মানি ডিপোজিট হিসাবে যে টাকাটা আছে সেই টাকাটার একটা অংশ মূলধনে যাবে, একটা অংশ যাবে অধিহারে। এই জন্য দুইটাই ক্রেডিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট এবং শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। অবহারে শেয়ার যদি ইস্যু করি তাহলে আমরা কম টাকা পাবো আবেদনের সাথে। ধরে নিচ্ছি একটা শেয়ার বিক্রি করছি, একটা শেয়ারের দাম হচ্ছে 10 টাকা, কিন্তু আমরা টাকা পাবো 9 টাকা, কারণ আমরা 1 টাকা অবহারে শেয়ার বিক্রি করছি, তাহলে টাকা পাবো 9 টাকা। কিন্তু মূলধন হিসাব একটা শেয়ার যে বিক্রি করছি, শেয়ার 10 টাকা মূল্যের, তো শেয়ার মূলধন কিন্তু 10 টাকার জন্যই ক্রেডিট হবে, কিন্তু ডেবিট হবে টাকা পেয়েছি আমরা 9 টাকা। শেয়ার মানি ডিপোজিট হিসাব ডেবিট 9 টাকা, আর 1 টাকাটা শেয়ার অবহার। আমি আগেই বলছি শেয়ার অবহার হচ্ছে একটি ক্ষতি হলে ডেবিট হয় আমরা জানি, অর্থাৎ শেয়ার অবহার হবে ডেবিট। এই জন্য শেয়ার মানি ডিপোজিট হিসাব, এখানে দেখো শেয়ার মানি ডিপোজিট হিসাব ডেবিট, শেয়ার অবহার হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। আমরা যদি টাকার অঙ্কে বলি শেয়ার মানি ডিপোজিট হিসাব হবে 9 টাকা, শেয়ার অবহার হিসাব হবে 1 টাকা, শেয়ার মূলধন হিসাব হবে 10 টাকা। আর এখানে যদি একটা উদাহরণ দিয়ে বলি, একটা শেয়ার 10 টাকা মূল্যের বিক্রি করলাম 12 টাকা দিয়ে, তাহলে এটা হবে শেয়ার মানি ডিপোজিট হিসাব ডেবিট, কারণ আমি 12 টাকা পাবো। শেয়ার মূলধন হিসাবে যাবে 10 টাকা, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট 10 টাকা, আর অধিহার 2 টাকা, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। শেয়ার অধিহার ক্রেডিট হলো কেন? কারণ শেয়ার অধিহার হচ্ছে একটি মূলধন জাতীয় আয়, আমরা জানি আয় ক্রেডিট হয়। আচ্ছা, নগদ টাকায় না, ধরে নিচ্ছি শেয়ার বিক্রি করব, তবে নগদ টাকা পাবো না, সম্পত্তি অন্য কোনো প্রকৃতির সম্পত্তি পাবো। ধরে নিলাম ভূমি পেলাম, অত আসবাবপত্র পেলাম, অত যন্ত্রপাতি পেলাম, তাহলে টাকা পেলে যেমন ব্যাংক হিসাব ডেবিট হয়, অন্য কোনো সম্পত্তি পেলে সেই সম্পত্তিটাই ডেবিট হবে। যে সম্পত্তি, মনে করো যন্ত্রপাতি বিক্রি কর বিনিময়ে আমরা শেয়ার বিক্রি করলাম, তাহলে বলবো যন্ত্রপাতি হিসাব ডেবিট, বিক্রেতা হিসাব ক্রেডিট। এখানে বিক্রেতা কেন বললাম তার একটা ব্যাখ্যা দিই। সাধারণত তুমি যখন কোনো সম্পত্তি কিনছো, ধরে নাও তুমি জমি কিনছো শেয়ার বিক্রির মাধ্যমে, তাহলে
এখানে একটা লম্বা প্রসেসের ব্যাপার। তুমি প্রথমে চুক্তি হবে, দায় সৃষ্টি হবে, তারপর তুমি তাকে শেয়ারের মাধ্যমে সেই দায় পরিশোধ করবে। এই জন্য আমাদের উচিত হচ্ছে যে সম্পত্তিটা পাবো সে সম্পত্তি ডেবিট হবে, এবং যার কাছ থেকে ক্রয় করবো সে আমার পাওনাদার, তাকে আমরা ক্রেডিট করব। মনে করো আমি যদি এক্স লিমিটেডের কাছ থেকে ক্রয় করি, তাহলে এটা জামাদা হবে সম্পত্তি হিসাব ডেবিট, এক্স লিমিটেড ক্রেডিট। বিক্রেতার নাম থাকলে বিক্রেতার নামটাই লিখবো, বিক্রেতার নাম না থাকলে আমরা বিক্রেতা হিসাব নামেই লিখবো। এবার সেই যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করলাম তাকে আমি এখন শেয়ার দিব, তাহলে জামাদা হবে পাওনাদারকে পরিশোধ করছি, পাওনাদার কমে যাবে, পাওনাদার কমলে দায় হ্রাস পায়, এই জন্য ডেবিট হবে, এই জন্য বিক্রেতা হিসাব ডেবিট। এবং আমার মূলধন বাড়বে, শেয়ার ইস্যু করছি, শেয়ার দিচ্ছি মানে শেয়ার ইস্যু করছি, মূলধন বাড়ছে, মূলধন বাড়লে ক্রেডিট, এই জন্য বিক্রেতা হিসাব ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। এই হচ্ছে মোটামুটি এই অধ্যায়ের জাবেদা। এবার আমরা একটি উদাহরণের মাধ্যমে এই চ্যাপ্টারের অঙ্ক সম্পর্কে ধারণা নিব। উদাহরণটা দেখো, রাজের লিমিটেডের অনুমোদিত মূলধন প্রতিটি 10 টাকা মূল্যে 4 লক্ষ শেয়ার বিভক্ত, অর্থাৎ 4 লক্ষটা শেয়ার প্রত্যেকটা 10 টাকা, তাহলে এই কোম্পানির অনুমোদিত মূলধন হচ্ছে 40 লক্ষ টাকা। অর্থাৎ এই মূলধনের কথা কোম্পানির পরিমেল বন্ধ বা স্মারকলিপিতে উল্লেখ আছে, যেটা আমি আগে উল্লেখ করেছিলাম। প্রতিষ্ঠানের যে মূল দলিল স্মারকলিপিতে এই মূলধনের কথা উল্লেখ আছে। কোম্পানি 3 লাখ শেয়ার 20% অধিহারে বিক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করে। তাহলে কোম্পানির শেয়ার ছিল 4 লাখ, অনুমোদিত শেয়ার কোম্পানি বিক্রি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে 3 লাখ। দেখো, অনুমোদিত মূলধনের একটি অংশ হচ্ছে এই 3 লাখ, এই জন্য 3 লাখ টাকা আমরা বলবো ইস্যুকৃত মূলধন। ঠিক আছে, ইস্যুকৃত মূলধন এটা 10 টাকা করে, এটা 30 লক্ষ টাকা হবে। এই কোম্পানির ইস্যুকৃত মূলধন কত? তাহলে 30 লক্ষ টাকা। 20% অধিহারে বিক্রি করবে। দেখো, এটা কিন্তু যদি অবহারে যদি 20% হতে পারতো না। আমি আগে বলছিলাম যে অধিহারে নির্দিষ্ট কোনো সীমা নেই, কিন্তু অবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা হচ্ছে 10%। এই কোম্পানির শেয়ার যদি একটা 10 টাকা মূল্যে 20% অধিহার মানে 2 টাকা, অর্থাৎ এই কোম্পানি প্রতিটি শেয়ার 12 টাকা করে বিক্রি করবে। শেয়ারগুলো নিম্নোক্তভাবে ইস্যু করা হয়। এবার দেখো তো, জানুয়ারির 2 তারিখ 2020 সালে 1 লক্ষ শেয়ারের বিনিময়ে প্রতিষ্ঠানের জন্য বসুন্ধরা লিমিটেডের নিকট হতে জমি ক্রয় করা হলো। দেখো, নগদ টাকার বিনিময়ে না, সম্পত্তির বিনিময়ে শেয়ার দিচ্ছে। জানুয়ারি 10 তারিখ অবশিষ্ট শেয়ার মানে কয়টা শেয়ার? 3 লাখ শেয়ার আমরা ইস্যু করবো ভাবছিলাম, সিদ্ধান্ত নিয়েছিলাম। তার মধ্যে থেকে 1 লাখ শেয়ার ইস্যু করে ইতিমধ্যে আমরা জমি ক্রয় করেছি, তাহলে আর অবশিষ্ট শেয়ার বলতে 2 লক্ষ শেয়ার। এই 2 লক্ষ শেয়ার বিক্রয়ের উদ্দেশ্যে সাধারণ জনগণের নিকট বিবরণপত্র প্রচার করা হলো। আমরা জানি পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার ইস্যু বা বিক্রয়ের জন্য জনসাধারণকে বিবরণপত্রের মাধ্যমেই আহ্বান জানায়, শেয়ার করে আমন্ত্রণ জানায়। 15 তারিখ জনসাধারণের নিকট হতে 2,40,000 শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল। আমি শেয়ার বিক্রি করবো সিদ্ধান্ত নিয়েছিলাম 2 লক্ষ, কিন্তু আবেদনপত্র পাওয়া গেল 2,40,000। অর্থাৎ বোঝা যাচ্ছে এই কোম্পানিটা বেশ ভালো কোম্পানি, জনগণের মধ্যে সাড়া ফেলছে এবং জনগণ খুব আগ্রহ নিয়ে শেয়ার করে আবেদন করছে, এবং হুমড়িকে এ পড়ছে বলা যায় যে 2 লক্ষ শেয়ার বিক্রি করতে চাচ্ছে, কিন্তু জনগণ আবেদন করছে 2 লক্ষ। এক্ষেত্রে আমাদেরকে 40,000 শেয়ারের আবেদনের টাকা ফেরত দিতে হবে। জানুয়ারি 20 তারিখ ইস্যুকৃত শেয়ারগুলো যথারীতি আবন্টন করা হয় এবং অতিরিক্ত আবেদনের সমুদয় টাকা ফেরত দেওয়া হলো। জানুয়ারি 31 তারিখ শেয়ার বিক্রয়ের দায়িত্ব গ্রহণের জন্য, দায়িত্ব গ্রহণ করার মানে কি? কে দায়িত্ব গ্রহণ করে? অবলেখক শেয়ার বিক্রয়ের দায়িত্ব গ্রহণ। এই দায়িত্ব গ্রহণ তাকে কমিশন দিতে হয়, এবং সেই কমিশন প্রদান করছে আমরা 20,000 টাকা। এই যে এখানে বেশ কয়েকটি লেনদেন হলো, এই লেনদেনগুলোর জন্য আমাদেরকে বলছে প্রয়োজনীয় জাওয়া দাখিলা দাও, জাওয়া দাখিলা দিতে হবে। এরপর আমরা ব্যাংক হিসাব করব এবং আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বর্তপত্র তৈরি করব। সাধারণত এই 3টি হচ্ছে আমাদের করণীয় হয়ে থাকে। নানানভাবে চাইতে পারে তোমার কাছ থেকে, সাধারণত পূর্ণাঙ্গ অঙ্ক বলতে আমরা এই 3টা অংশকেই বুঝে থাকি। প্রথম আমরা জাবেদাগুলো করব। দেখো, প্রথম লেনদেনটি ছিল কি? আমরা ভূমি ক্রয় করেছি 1 লাখ শেয়ারের বিনিময়ে। তাহলে ভূমি সম্পদ বাড়ছে, আমার ভূমি ক্রয় করছি, ভূমি ডেবিট। আমি এখানে ডেবিট বলি না, কারণ ডেবিটে কোনো টাকা লেখা মানে ডেবিট, এই জন্য কটা করে এখানে ডেবিট কথাটা উল্লেখ করে নাই। ভূমি ডেবিট, বসুন্ধরা লিমিটেড ক্রেডিট। বসুন্ধরা লিমিটেড হচ্ছে আমাদের
যার কাছ থেকে কিনেছি তিনি আমাদের সেটি হচ্ছে সেই কোম্পানিটা হচ্ছে আমাদের পাওনাদার, এই জন্য পাওনাদার ক্রেডিট করা হলো। এবার 12 লক্ষ টাকা কেন? 1 লক্ষ শেয়ার যদি হয় 10 টাকা করে, 10 লাখ টাকা হওয়ার কথা। 12 লক্ষ টাকা এই কারণে, কারণ 20% অধিক মূল্য অর্থাৎ অধিক হারে বিক্রি করছি আমরা। প্রত্যেকটা শেয়ার 10 টাকা মূল্য, অভিহিত মূল্য হলেও আমরা বিক্রি করছি কিন্তু 12 টাকা করে। এজন্য 1 লক্ষ গুণ 12 সমান 12 লক্ষ টাকা। এবার বসুন্ধরা লিমিটেড আমাদের পাওনাদার, তাকে আমরা শেয়ারের মাধ্যমে এই দায় শোধ করবো। দায় শোধ করছি, পাওনাদার হ্রাস পাচ্ছে, এই জন্য বসুন্ধরা লিমিটেড ডেবিট 12 লক্ষ টাকা। শেয়ার মূলধন ক্রেডিট 10 লক্ষ টাকা। কেন? মূলধন কিন্তু প্রতিটা শেয়ারের মূল্য যা, সেই 1 লক্ষ শেয়ার 10 টাকা করে 10 লক্ষ টাকা। আর বাকি যে 2 টাকা সেটা হচ্ছে মূলধনের টাকা, সেটা হচ্ছে অধিহারের টাকা। এই 2 টাকা করে সেই 1 লক্ষ শেয়ারে 2 লক্ষ, 1 লক্ষ শেয়ার 2 টাকা করে 2 লক্ষ টাকা, এটা হচ্ছে শেয়ার অধিহার। এটি একটি মূলধন জাতীয় লাভ, আগেই বলছি, এবং মূলধন জাতীয় আয় বলে বা লাভ বলে এটি ক্রেডিট। আমাদের পুরো জায়গাটা হচ্ছে বসুন্ধরা লিমিটেড ডেবিট, পাওনাদার হ্রাস পাচ্ছে বলে, এবং মূলধন বাড়ছে, মূলধন ক্রেডিট, মূলধন জাতীয় আয় শেয়ার অধিহার হচ্ছে বলে 2 লক্ষ টাকা ক্রেডিট। এরপরে আমরা জনসাধারণের নিকট শেয়ার বিক্রি করছি। শেয়ার বিক্রি আবেদনপত্রের টাকা পাওয়া গেল। কত শেয়ারের আবেদনপত্রের টাকা পেয়েছিলাম মনে আছে? 2,40,000। 2,40,000 শেয়ারের আবেদনপত্র পাওয়া গেছে 15 তারিখ। প্রত্যেকটা 12 টাকা করে। 10 টাকার শেয়ার 2 টাকা অধিহার। 2 টাকা কিভাবে? 10 টাকা 20% 2 টাকা, এ মিলে 12 টাকা করে। প্রত্যেকটা 12 টাকা করে 2,40,000। 2,40,000কে যদি 12 দিয়ে গুণ করো তাহলে তুমি পাবা হচ্ছে 28,80,000 টাকা। ব্যাংকে জমা হবে এই টাকাটা, এই জন্য ব্যাংক হিসাব ডেবিট। এবং এই টাকাটা আপাতত আমরা একটা সাময়িক প্রকৃতির হিসাবে রাখবো বলছিলাম। এই সাময়িক প্রকৃতির হিসাবটার নাম হচ্ছে শেয়ার মানি ডিপোজিট হিসাব। ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার মানি ডিপোজিট হিসাব। এটা আপাতত এই হিসাবটাতে টাকাটা রাখলাম, পরে আমরা এটাকে বিভাজন করে দেবো। এই 20 তারিখ বিভাজন কখন করবো? যখন আমরা শেয়ার মালিকদের শেয়ার বিলি করবো, তখন আমাদের এই বিভাজনের জাবাদাটা বা ট্রান্সফার, যেটাকে আমরা স্থানান্তর জাবাদা বা ট্রান্সফার জাবাদাও বলি, যে জাবাদাটা কি ওই সাময়িক প্রকৃতি হিসাবে আর থাকবে না, এটাকে বন্ধ করে ফেলবো। এখানে ক্রেডিট করা হয়েছিল, এই যে এখানে ক্রেডিট করা হয়েছিল, এখন সেটাকে ডেবিট করার মাধ্যমে মুছে ফেলবো। শেয়ার মানি ডিপোজিট হিসাব ডেবিট। তাহলে এখানে ক্রেডিট করা ডেবিট হিসাবটা মুছে যাবে, এটার অস্তিত্ব আর থাকবে না। এখন ক্রেডিট হবে কয় জায়গায়? 3 জায়গায়। কেন 3 জায়গায় ক্রেডিট হবে? 10 টাকা করে 2 লক্ষ শেয়ার, আমরা শেয়ার কিন্তু 3 লক্ষ বিক্রি করবো বলছিলাম। 3 লক্ষের মধ্যে 1 লক্ষ শেয়ার বিক্রি করে আমরা ভূমি ক্রয় করছি, আর বাকি 2 লক্ষ জনসাধারণের মধ্যে বিক্রি করবো বলছি। এই সেই 2 লক্ষ শেয়ার। 2 লক্ষ শেয়ার 10 টাকা করে 20 লক্ষ টাকা। অধিহার 2 টাকা করে, 2 লক্ষ শেয়ারের 2 টাকা করে অধিহার হয় 4 লাখ টাকা। আর বাকি যে 40,000 শেয়ার, অর্থাৎ 2,40,000 আবেদনপত্র পেয়েছিলাম, 2 লক্ষ শেয়ার বিলি করব, বাকি 40,000-এর জন্য আমরা টাকাটা ফেরত দিয়ে দেবো। ওরা আমাদেরকে 12 টাকা করে দিয়েছিল। 40,000 শেয়ারে কে যদি আমরা 12 দিয়ে গুণ করি তাহলে পাবো 4,80,000 টাকা। এই জন্য এটা হচ্ছে ব্যাংক হিসাব ক্রেডিট 4 লাখ। ব্যাংক হিসাব ক্রেডিট হলে কেন? এই টাকাটা আমরা ফেরত দিচ্ছি, টাকা চলে যাচ্ছে, এই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট। আর 20,000 টাকা আমাদের খরচ হয়েছিল, যারা আমাদের শেয়ার বিক্রির দায়িত্ব নিয়েছিল তাদেরকে আমরা অবলেখক করি, তাদেরকে আমরা 20,000 টাকা কমিশন দিয়েছিলাম, তার জন্য জমা হবে অবলেখকের দস্তুরি খরচ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এই হচ্ছে আমাদের জাবাদান। দ্বিতীয় অংশ আমরা করব ব্যাংক হিসাব। তো তোমরা খতিয়ান করতে পারবে, খতিয়ান যেভাবে করে একটা খতিয়ানের ছক করবা এবং ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলো এখানে আমরা দেখাবো। যেমন প্রথম জমাটা ছিল 15 তারিখে জমাটা ছিল ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার মানি ডিপোজিট হিসাব ক্রেডিট। এই জন্য আমরা জানো এখানে যেটা ব্যাংক হিসাব করছি, ব্যাংক হিসাবের বিপরীত নামটা লিখবো ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার মানি ডিপোজিট হিসাব ক্রেডিট। এই শেয়ার মানি 20 লক্ষ টাকা। অবলেখ দস্তুরি খরচে জমা দিয়েছিলাম, অবলেখ দস্তুরি খরচ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট, এই যে ক্রেডিট 2 লক্ষ টাকা, 20,000 টাকা। পরে ডেবিট ক্রেডিট বিয়োগ করে 24 লক্ষ টাকা থেকে 20,000 টাকা চলে গেছে 23,80,000 টাকা। এই 23,80,000 টাকা হচ্ছে আমাদের 31 তারিখ, জানুয়ারি 31 তারিখের ব্যালেন্স। কোম্পানির আর্থিক অবস্থা বিবরণী তৈরি করব। অবশ্যই এটাকে আমরা উদ্বর্ত পত্র বা ব্যালেন্স শিটও বলে থাকি। আমাদের শেষ তারিখটা হচ্ছে 31 জানুয়ারি 2020 সালে। সেই তারিখে আমরা আর্থিক অবস্থা বিবরণী তৈরি করব।
ইতিমধ্যে আমি তোমাদেরকে যে আর্থিক বিবরণী তৈরি করেছি এক মালিকানা কারবার, সেই আর্থিক বিবরণীতে আমরা সম্পদগুলো সাজাতাম। প্রথম চলতি হিসাব, তারপর স্থায়ী হিসাব, এভাবে সাজাতাম। কিন্তু কোম্পানির ক্ষেত্রে উল্টো। কোম্পানির ক্ষেত্রে আমাদেরকে প্রথমে লিখতে হয় স্থায়ী সম্পদ। জন্য আমি প্রথম স্থায়ী সম্পদ লিখতে, আমাদের একটা মাত্র স্থায়ী সম্পদ, সেটা হচ্ছে ভূমি, 12 লক্ষ টাকা। মূলত অলিক সম্পদ, আমাদের একটি মাত্র অলিক সম্পদ, সেটা হচ্ছে অবলেখকের দস্তির এই 20,000 টাকা অবলেখক। অর্থাৎ আমাদের মোট সম্পদ হচ্ছে 36 লক্ষ টাকা। এই হচ্ছে আমাদের সম্পদের দিক। এবার দায় ও মালিক শেয়ার মালিকদের মালিকানা সত্ত্ব, অর্থাৎ দায়ের দিকটা করব। দায়ের দিকটা এখানে লেখার একটা বিশেষ কৌশল আছে। আমরা এক মালিকানা কারবারে যেমন প্রথমে চলতি সম্পদ দায় দেখায়, তারপর দীর্ঘমেয়াদী দায়, তারপর মূলধন, এভাবে দেখায়। কিন্তু কোম্পানির ক্ষেত্রে আমাদেরকে প্রথমেই মূলধন দেখাতে হয়, এবং মূলধনের নানান রকম বা শ্রেণী আছে, তোমরা জানো, ইতিমধ্যে আমি আলোচনা করছি। যেমন অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন, বিলিখিত মূলধন ইত্যাদি। তো অনুমোদিত মূলধন আমরা অঙ্কে দেখেছি যে এই কোম্পানিটার অনুমোদিত মূলধন হচ্ছে 40 লক্ষ টাকা, অর্থাৎ 4 লক্ষ শেয়ার প্রতিটি 10 টাকা মূল্যের। এভাবে যেভাবে লিখছি এভাবে সাজিয়ে লিখতে হয় 40 লক্ষ টাকা। এই 40 লক্ষ টাকা কিন্তু যোগফলের মধ্যে গণনায় আসবে না, এটা ডাবল দাগ দেওয়া উচিত ছিল। এরপর আমরা লিখবো ইস্যুকৃত পরিশোধিত মূলধন। ইস্যুকৃত পরিশোধিত মূলধন আমাদের কোম্পানির শেয়ার বিক্রি করেছিল 3 লাখ শেয়ার প্রতিটি 10 টাকা মূল্যে, এজন্য 30 লক্ষ টাকা। এইটি কিন্তু আমার যোগফলের মধ্যে গণনায় আসবে, কিন্তু এই 40 লক্ষটা যোগফল গণনায় আসবে, এই জন্য এখানে দাগ দেওয়া আছে, এটা ডাবল দাগ হবে অবশ্য। এরপর আমাদেরকে লিখতে হবে সঞ্চিতি ও উদ্বৃত্ত। এই সঞ্চিত উদ্বৃত্তের মধ্যে এটাও শেয়ার মালিকানার একটি অংশ। এটার মধ্যে আমরা জানি শেয়ার অধিহার একটি মূলধন জাতীয় আয়, এটা মালিকানারই একটি অংশ। এই সঞ্চিত উদ্বৃত্তের অধীনে এটাকে দেখাতে হয় এইভাবে শেয়ার অধিহার। এই শেয়ার অধিহার হচ্ছে 6 লক্ষ। কেন 6 লক্ষ টাকা? 3 লক্ষ শেয়ার প্রতিটি 2 টাকা করে অধিহার, এই জন্য 6 লক্ষ টাকা। এই মিলে 36 লাখ, আমাদের দুই দিক মিলে গেল, আমাদের অঙ্ক এখানে শেষ হবে। এই শেয়ার কোম্পানির আর্থিক অবস্থার বিবরণীর যে তৈরির বিশেষ কৌশল, এগুলো তোমরা যখন কোম্পানির আর্থিক বিবরণী করানো হবে সেখানে বিস্তারিত আলোচনা করা হবে। আপাতত আমাদের এটুক জানলেও চলবে। তো তোমাদেরকে ধন্যবাদ ধৈর্য ধরে শোনার জন্য।